এই মাটি শুধুই একটি রাজ্যের নয়, এই মাটি এক সংস্কৃতির, এক সাহসের, এক অদম্য লড়াইয়ের। এখানে ইতিহাস লেখা হয়েছিল কবিতার কলমে, প্রতিবাদের কণ্ঠে আর নারীদের অপরিসীম শক্তিতে। এই শহর বহু প্রাচীন স্থাপত্যের এবং ঐতিহ্যের। এই শহর কবিতা, চিত্রকলা, সিনেমা আর বিপ্লবের, যেখানে প্রতিদিন হাজারো স্বপ্ন তৈরি হয়, প্রতিদিন নতুন পথ চলা শুরু হয়। কিন্তু বাংলার পরিচয় শুধু শহরে সীমাবদ্ধ নয়, এখানে নদীর স্রোতের মতো বয়ে চলে জীবন। রবীন্দ্রনাথ বলেছিলেন, নারী আপন ভাগ্য নিজেই গড়বে। সে পথেই এগিয়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের আরতি থেকে শুরু করে সুচিত্রা সেনের শক্তিশালী চরিত্র আর আজকের যুগের অসংখ্য বিজয়িনীরা। এবার সময় এসেছে নতুন গল্প শোনার। আসুন বিজয়িনীদের পথ চলা শুরু করা যাক। নমস্কার, দেখছেন কেটিভি বাংলা। বিজয়িনীর আরো একটি পর্ব নিয়ে আমি অনন্যা রয়েছে আপনাদের সঙ্গে। আর আজ আমাদের সঙ্গে বিজয়িনীর পর্বে রয়েছেন লেখিকা এবং আকাশবাণীর বেতার সম্প্রচারক সম্পূর্ণা চক্রবর্তী। সম্পূর্ণা, কেটিভি বাংলায় অনেক অনেক স্বাগত। নমস্কার সকলকে। আমি সম্পূর্ণা চক্রবর্তী, আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের আপাতত রেডিও সম্প্রচারক এবং তার সঙ্গে পড়াশোনা চলছে। এমএসসি করছি হিউম্যান ফিজিওলজিতে, আর টুকটাক লেখালেখি চলছে সঙ্গে। সম্পূর্ণা নিজেই নিজের যে ইন্ট্রোডাকশন, সেই ইন্ট্রোডাকশন দিয়ে দিল। এবার একদম আমরা সরাসরি আড্ডায় চলে যাব। সম্পূর্ণ একদম। এই যে বেতার সম্প্রচারকের কাজ তুমি করছো, তোমার বয়স তো খুবই অল্প, তাও কত বছর হলো এই কাজ? 3-3.5 বছর। ছোটবেলা থেকে কি ইচ্ছা ছিল বেতার সম্প্রচারক হওয়ার? ছোটবেলা থেকে কথা বলতে খুব ভালো লাগতো। তো ভেবেছিলাম যদি কোনোভাবেই কথার বলাটাকে পেশা করা যায়, নেশাটাকে যদি পেশা করা যায় তো ভালোই হয়। কিন্তু কি বলতো, ওই মানে সব সময় সবটা তো হাতের সামনে থাকে না। তো আস্তে আস্তে বড় হতে হতে ইচ্ছেটা কোথাও একটু চাপা পড়েছিল, কিন্তু ওই হঠাৎ করে আবার সুযোগটা চলে আসে সামনে। যুববাণী কলকাতার অডিশনটি আমি দেখতে পাই যে হচ্ছে, এবং আমি যাই। আর তারপরে জানি না কি হয়, তারপরে সিলেকশন হয় এবং আপাতত প্রায় 3.5 বছর কাজ করছি। আকাশবাণী তো একটা খুবই সম্মানজনক প্ল্যাটফর্ম যেখানে তুমি কাজ করছো। নিশ্চয়ই। সেখানে কাজের অভিজ্ঞতা কেমন? কাজের অভিজ্ঞতা তো ভীষণ ভালো। ভালো বলতে অনেক রকম দিক যেহেতু সামলাতে হয় একসঙ্গে। আমাদের নিজেদের অনুষ্ঠানের স্ক্রিপ্ট আমরা নিজেরা লিখি। আমাদের অনুষ্ঠানটাকে বলা চলে ওই পুরোটা সাজিয়ে গুছিয়ে মানে আমাদের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া, সেটা আমাদের কাজ থাকে। তো সেটাকে এই যে 3.5 বছর ধরে সুন্দরভাবে করতে পারছি, এটাই মানে নিজের কাছে কোথাও গিয়ে মনে হয় না কিছু হয়তো পারছি। আর তারপরে আলাদা যদি বলতে হয় কাজের অভিজ্ঞতা, এমনও হয়েছে যে মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে, মানে 2-3 মিনিট হাতে রয়েছে, আমাদের হয়তো অনুষ্ঠান করতে হয়েছে, এমনও হয়েছে। তো সেখানে চলে গিয়ে অনুষ্ঠান করা, চট করে একটা বিষয় নিয়ে ওই অল্প সময়ের মধ্যে একটু আধটু পড়াশোনা করে আমাদের শ্রোতাদের কাছে সেই বিষয়টাকে পৌঁছে দেওয়া, এটাই মানে আলাদা ভালো লাগা। সম্পূর্ণ বেতার তো এমন একটা মাধ্যম যে যেখানে শ্রোতা তোমায় দেখতে পাচ্ছে না, তুমিও শ্রোতাকে দেখতে পাচ্ছ না, অথচ দুজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায়। তোমার এমন কি কোনো অভিজ্ঞতা রয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই রয়েছে। যেমনটা তুমি বললে যে বেতারে দেখা যাচ্ছে না, কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার জন্য একটু আধটু দেখা যায় আমাদের লাইভের থ্রুতে। তবুও যেহেতু আমাদের গলাটাই ভরসা, গলা দিয়েই যায় চেনা বলা চলে। তো বন্ধুরা আমাদের গলা খুব ভালো করে বুঝতে পারে যে কোন বন্ধু, মানে আমাদের হয়তো নামটা বলার আগেও তারা বুঝে যাচ্ছে যে কোন বন্ধু লাইভে মানে রয়েছে আমাদের সঙ্গে গল্প করছে। তো এমন একদিন হয়েছে যে আমি অফিস থেকে বেরিয়ে এসপ্ল্যানেডে আসছি, মেট্রো ধরবো, যেহেতু ওই বললাম এখন সোশ্যাল মিডিয়া লাইভে দেখা যাচ্ছে। সে আমায় দেখতে পেয়েছে, দেখে ছুটতে ছুটতে মেয়েটি এলো আমার কাছে, এসে বলছে, দিদি দিদি তোমায় আমি শুনি, তোমায় আমি দেখেওছি লাইভে, তোমার সঙ্গে একটা আমি ছবি তুলবো। তো এইটা একটা ভালো লাগা। এছাড়া এই যে বললে লেখালেখির থ্রুতে, তো বইমেলায়, এই বছর বইমেলায় প্রায় মানে আমার থেকে অনেকেই বড় হবেন ভদ্রলোক, মানে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি তিনি আমায় দেখছেন, এবারে ইতস্তত একটু হচ্ছি, তিনিও হচ্ছেন। এবার অবশেষে তিনি এগিয়ে এলেন, এসে আমায় বললেন, আচ্ছা তুমি কি সম্পূর্ণা? বললাম হ্যাঁ। বলছে, তুমি যুববাণীতে সম্প্রচার করো, রেডিও সম্প্রচার?
আমি বলছি হ্যাঁ বেতার সম্প্রচারক আমি। বলছে তোমার গলা তো আমি শুনি, তোমার অনুষ্ঠান খুব ভালো লাগে, তো খুব ভালো লাগে, তুমি অনুষ্ঠান করতে থাকো। ওনার কোনো দাবি ছিল না, কোনো ছবি কিচ্ছু নেই, উনি শুধু এলেন আমার সঙ্গে কথা বললেন, বলে চলে গেলেন। এটা আলাদা ভালো লাগা একটা, যে বন্ধুরা আমাদের চিনতে পারছে, আমাদের গলা দিয়ে আমাদের ভালোবাসা, আমাদের মেইল আসে, কমেন্ট আসে যে ওই দিদির প্রশ্ন মানে ওই দিদির অনুষ্ঠান খুব ভালো লাগছে, ওই দাদার অনুষ্ঠান খুব ভালো লাগছে। এগুলো আলাদা করে মানে বলে বোঝানো যাবে না, এতটাই ভালো লাগে। আচ্ছা, শ্রোতারা তো তোমাদেরকে চিনে নেন, তোমরাও কি আলাদা করে এরকম শ্রোতাদের চিনতে পারো? হ্যাঁ আমরা পারি, মানে বিশেষ করে গলা শুনলে আমরা বলে দিতে পারি যে কোন বন্ধু ফোন করছেন। যেহেতু মানে এমনও হয় মানে রেগুলার ফোন আসে আমাদের কাছে, যে বন্ধুদের ফোন এলো আমরা না শুনেই মানে তার নাম না জেনেই আমরা বলে দিতে পারি হ্যাঁ বলো। তো এমনও আবার হয় যে ধরো সেই বন্ধু 2-3 দিন পর হয়তো ফোন করছেন না, তখন আমাদের মনেই ভাবতে থাকি আমার বন্ধু ফোন করছেন না, কিছু কি হয়েছে। ওই কোথাও গিয়ে একটা যেন ওই আত্মার টান বলা চলে, আমাদের দেখা নেই, সাক্ষাৎ নেই, কথা নেই, তবু ওই টানটা কিন্তু আমাদের ওই রেডিও তৈরি করে দেয়, বেতার তৈরি করে দেয়। আচ্ছা, এখন তো ধরো সোশ্যাল মিডিয়া রয়েছে, ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে টেলিভিশন চলে এসেছে, সেখানে কোথাও গিয়ে কি রেডিওর যে শ্রোতার সংখ্যা সেটা কি কমছে দিন দিন? না, আমি বলবো একদমই কমছে না। হ্যাঁ, কোথায় গিয়ে কমতে পারে, মানে মনে হচ্ছে কেন কমছে, যে হয়তো সেই সম্প্রচারটা আমরা নিজেরাই করছি না, কিন্তু শ্রোতা আমাদের কমেনি। কারণ তোমাকে যদি আমি মানে আমাদের অনুষ্ঠানের কমেন্ট দেখাতে পারি ফেসবুকের, এছাড়া যে ফোন আসে, মানে এমনও হয় আমরা লাইন ব্লিঙ্ক করে হয়তো অনুষ্ঠানে ধরতে পারছি না ফোন, এতটাই বেশি ফোন আসে। তো সেক্ষেত্রে কিন্তু কমেনি। এই যে বললাম যে তারা কিন্তু এখনো শোনে, যে আকাশবাণী কলকাতা বা রেডিও যে মানুষ শুনছে না সেটা নয়, এগিয়ে এসে ফটো তুলছে, বলছে তোমাকে চিনি, তোমাকে আমরা দেখেছি, তোমাকে শুনেছি, তোমাদের অনুষ্ঠান শুনেছি, ভাল লাগে। তো কোথাও গিয়ে আমার মনে হয় কমেনি। আচ্ছা, এই যে তুমি বলছো যে শ্রোতা কমেনি, তোমাদের কাছে কোন বয়সের শ্রোতা সব থেকে বেশি থাকে? দেখো, আকাশবাণী কলকাতার ক্ষেত্রে যদি বলি তো অনেকগুলো বিভাগ রয়েছে, তো সেখানে তো সব বয়সের শ্রোতাই রয়েছে, কিন্তু আমাদের যুববাণী কলকাতায় আমরা একটু বেশি 16 থেকে 30 এই জনারটাকেই বেশি প্রায়োরিটি দিই। হ্যাঁ, এছাড়া মানে অনেক বন্ধু ফোন করেন, এমন হয়তো তারা ফোন করে বলছে তোমার দাদুর বয়সী আমি, ঠাকুরদার বয়সী বা দিদার বয়সী, তোমাদের খুব ভালো লাগে তাই একটু ফোন করে তোমাদের সঙ্গে আমি কথা বলি। তো কোথাও গিয়ে ওই জায়গা ভালো লাগাটা। এছাড়া আবার এমন অনেক বন্ধু রয়েছেন, আমাদের অনেক অনুষ্ঠান হয় এমন কেরিয়ার বেসিসে, যে যারা ধরো উচ্চ মাধ্যমিক পাশ করলো বা যারা ধরো মাধ্যমিক পাশ করলো, যে দিদি কোন কেরিয়ার নিয়ে এগোলে, কোন স্ট্রিমে এগোলে একটু ভালো হবে, তোমরা একটু গাইড করে দাও কোনো স্পেশালিস্টকে এনে। তো দুদিকেই কিন্তু আমরা সমান শ্রোতাদের পাচ্ছি, যে কম বয়সী শ্রোতাও যেমন পাচ্ছি, তেমনি আমরা বেশি বয়সের ক্ষেত্রেও একটু বয়স্ক শ্রোতাদেরও আমরা কিন্তু বন্ধু হিসেবে পাচ্ছি। আচ্ছা, তুমি যখন কাজ করতে গেছিলে আকাশবাণীতে, তখন তো তোমার কোনো রকম এক্সপিরিয়েন্স ছিল না, তো সেই ক্ষেত্রে কাজ করার শুরুর দিনগুলোতে কি চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছিল, মানে কোন বাধা কাটিয়ে উঠে এই জার্নিটা সফল হলো? দেখো, মানে আমাদের যারা সিনিয়র বলো, যাদের থেকে আমরা শিখতে পেরেছি সেই সময়, তাদের ছাড়া তো কোনোটাই সম্ভব হতো না। তো তারা খুব সুন্দর করে আমাদের বুঝিয়েছেন, আমাদের দেখিয়েছেন যে এইটা করলে এইটা হয়, এইভাবে করলে যদি কোনো সমস্যা কোনো কারণে হয় তোমরা কিভাবে কথা বলে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবে। তো আমাদের ওইটুকু একটা ঘরের ভিতরে শুধু তুমি বসে আছো বা হয়তো তোমার কো প্রেজেন্টার বসে আছে, আর সামনে রয়েছে দুটো মাইক, গোটা একটা ঘর। তো কিভাবে কোনো সমস্যা হলে শুধু কথা দিয়েই তুমি গোটা অনুষ্ঠানটাকে বদলে ফেলতে পারবে, তোমার হাতের মুঠোয় নিয়ে আসতে পারবে, সেটা কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের, এবং সেটা আমরা শিখেছি। আচ্ছা, এই মুহূর্তে যারা হয়তো আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের অনেকেরই হয়তো আরজে হওয়ার ইচ্ছা থাকতে পারে, তো তুমি তাদের জন্য কি টিপস দেবে? তাদের জন্য টিপস দেওয়ার বলতে গেলে যে খুব ভালোভাবে কথা বলো। অনেকেই বলে যে বেশি কথা বলা, আচ্ছা, তো অনেকেই বলে বেশি কথা বলা ভালো না, কিন্তু আমি বলবো কথা বলো। কথা বললে কি হয়, আমাদের জিভের যে আড়ষ্টতা থাকে সেটা কাটে, এবং ত, থ, প, ফ, ব, এই যে সব মানে লেটারগুলো রয়েছে, অক্ষরগুলো, সেগুলোকে একটু বেশি করে প্র্যাকটিস করো। এছাড়া মানে
অনেকের ক্ষেত্রেই যেটা হয়, আর যে হওয়ার ক্ষেত্রে বা বেতার সম্প্রচারক হওয়ার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় কথা, তুমি নর্মাল, তুমি ঠিক সেইভাবে কথা বলবে। তুমি আলাদা করে, যেমন আমরা আবৃত্তির ক্ষেত্রে যেটা দেখি, একটু ধ্বনিতা আসে, একটু নাটকীয়তা আসে, কিন্তু বেতার সম্প্রচারক বা রেডিও জকির ক্ষেত্রে সেই জিনিসটা নয়। তুমি ঠিক সেভাবে বন্ধুদের কাছে নিজেকে প্রেজেন্ট করবে, এটাই সবচেয়ে বড় কথা। নিজে যেমন তেমন থাকো, আর অনেকটা বেশি করে কথা বলো। কারেন্ট অ্যাফেয়ার্স, তোমার চারিদিকে কি হচ্ছে সেটার বিষয়ে একটু নজর রাখো, যাতে তোমার থেকে তোমার বন্ধুরা যারা তোমাকে শুনবে তারা একটু হলেও কিছু জানতে পারে। আচ্ছা, যখন এই অডিশনের জন্য প্রিপারেশন নিয়েছিলে, কিভাবে নিয়েছিলে? অডিশনের জন্য প্রিপারেশন বলতে গেলে, সত্যি কথা যদি আমার ক্ষেত্রে বলতে হয়, আমার কোনো প্রিপারেশন নেওয়া ছিল না। আমি জানতাম না কি হয় না হয়, আমি শুধু দেখেছিলাম যে এরকম একটা নোটিফিকেশন এসছে, আমাকে যেতে হবে, আমি যাব। আমার কথা হচ্ছে, আমার মা, সবচেয়ে বড় কথা এখানে যেটা বলার কথা, আমার মা কোথাও গিয়ে, তখন তো সবে 18 পেরিয়েছি, মনের ভিতরে একটা ভয় রয়েছে যে কি হবে না হবে, পাবো না পাবো। আমার একটা জিনিস কাজ করে, কি বলতো, পাবো না, না পেলে কি হবে। তো এই জিনিসটা সবার মধ্যে কাজ করে, আমি জানি। তো মা আমাকে সেদিন বলেছিল, আমার এখনো মনে আছে, পাবি না তো, তুই জানিস তুই পাবি না, তবুও তুই যাবি, গিয়ে দেখে আয় কি হচ্ছে, অন্তত পরের বার যদি হয়, পরের বার যাতে নিজেকে তৈরি করে যেতে পারিস। তো নিজেকে ছোটবেলা থেকে মায়ের কাছেই হাতে ধরে টুকটাক একটু আবৃত্তি শেখা, কবিতা বলা শেখা, তো ওইটুকুই যা সম্বল ছিল। আর নিজে, ওই যে বললাম, আমি পেপার পড়া রোজ, একটু নিজের সঙ্গে নিজের কথা বলা, যে তুমি যখন তোমার কথা যখন কেউ শুনবে, নিজের কি তোমার কথা শুনতে ভালো লাগছে, সেটা সবচেয়ে বড় কথা। তোমার যদি তোমার কথা শুনতে ভালো লাগে, তার মানে ওই পারে যারা বসে আছে তাদেরও তোমার কথা শুনতে ভালো লাগবে। কিন্তু তোমার যদি তোমার কথা ভালো না লাগে, তাহলে তাদেরও ভালো লাগবে না। তো ওই কথা বলা, নিজের মধ্যে জিনিসটাকে তৈরি করা, এইটুকু সম্বল নিয়ে আমি যাই, গিয়ে অডিশন দিই, এবং তারপরে তো সিলেকশন হয়, এবং আজকে এই যে বললাম করছি, বন্ধুদের ভালো লাগছে, তোমাদের ভালো লাগছে, এটাই আমার কাছে পাওয়া। বেশ, আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম, এবার চলে যাব একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর আজ আমাদের সঙ্গে বিজয়িনীর পর্বে রয়েছেন সম্পূর্ণা চক্রবর্তী। সম্পূর্ণা, আমরা আড্ডা দিচ্ছিলাম যে তুমি বেতার সম্প্রচারক হিসেবে যে কাজ করছো সেই নিয়ে আমরা কথা বলছিলাম, তোমার অভিজ্ঞতা শুনছিলাম। একদম। এবার যে তোমার লেখিকা সত্তা রয়েছে, সেটার বিষয়ে একটু কালটিভেট করতেই হচ্ছে। এই যে তোমার 3টে বই ইতিমধ্যে বেরিয়েছে, এবং আর একটা বই বেরোনোর মুখে তুমি বলছিলে, এবং প্রথম যে তোমার বই বেরিয়েছিল সেটা লোকনৃত্য নিয়ে। একদম। তোমার এই লোক সংস্কৃতি বা লোকনৃত্যের প্রতি যে আগ্রহ, সেই আগ্রহ তৈরি হলো কিভাবে? দেখো, এটাও যদি বলতে হয় শুরুটা, তাহলে ওই আমার একটি অনুষ্ঠান ছিল, সেখানে এই লোকনৃত্য নিয়ে আমি একটি কাজ করেছিলাম। তো সেটা নিয়ে যখন পড়াশোনা করছিলাম অল্প অল্প করে, কোথাও গিয়ে মনের ভিতরে আগ্রহটা তৈরি হয়ে গেছিলো। আচ্ছা, তাহলে এই নাচটার এই ধরন, ওই নাচটার হয়তো আসামের এই জায়গার বিহুর এই পশ্চারে ওরা নাচে, বা এই জিনিস লাগে, তাহলে আমাদের এখানে ভারতনাট্যম, মানে আমাদের যদি ভারতনাট্যমের কথা বলি, সেখানে আলাদা ধরন লাগছে। বা লোকনৃত্যর কথা যদি বলি, বিহু রয়েছে, গম্ভীরা রয়েছে, এরকম বহু ভাগ রয়েছে আমাদের লোকনৃত্যের। তার মধ্যে অবশ্যই ভারতনাট্যম, প্রচার, ওটা ক্লাসিক্যাল, কিন্তু আমি কথা বলছি যে দুটোর তো আলাদা ভাগ রয়েছে, জিনিস দুটো আলাদা, পশ্চার আলাদা, সব নাচেরই নৃত্যেরই আলাদা আলাদা আঙ্গিক রয়েছে, শুরু রয়েছে, উৎস রয়েছে। তো সেটা যখন আমি পড়াশোনা করতে শুরু করলাম একটু একটু করে, তো ওই ভালো লাগাটা তৈরি হলো যে না, এটা নিয়ে আরেকটু কাজ করা যেতে পারে। তখন ভাবিনি যে এটা নিয়ে কাজ করে বই বেরোবে বা লেখালেখি, মানে যেটা নিজের জন্য লিখবো সেটাই পরবর্তীকালে অনেক মানে পাঠক পাঠিকা পড়বেন, সেটা ভাবিনি কোনো দিনই। তো পরবর্তীকালে সেটা হয়েছে প্রকাশকের হাত ধরে, প্রকাশকের ইচ্ছায়, সেটা আলাদা ভালো লাগা। এই যে বই পাবলিশ করার যে বিষয়টা, এই ইচ্ছাটা কি বরাবরই ছিল? দেখো, যখন কেউ লেখে, তার মনে এইটা থাকে না কখনোই, আমার মনে হয় যে আমার লেখা পাবলিশ হবে, প্রকাশিত হবে, সবাই শুরুটা হয় কিন্তু নিজের জন্য, যে নিজের মনের কথাগুলো জমিয়ে রেখে, কোথাও নিজের কথাগুলোও তো কাউকে বলতে হয় দিনের শেষে, তো আমার এই ডায়েরিটা বা আমার নিজের মনের কথাগুলো, আমার এই খাতাটা জানলো, সেখান থেকে লেখাটা শুরু হয়। এবার যখন
একটু আস্তে আস্তে দিন যায়, বাড়ে, তখন গিয়ে মনে হয় না, যদি নিজেরই একটা কাজ ভালো লেগে যায় যে আচ্ছা এই কাজটা আমি করেছি, তাহলে এটা তো আমারই ভালো লাগছে, তাহলে হয়তো যদি তখন আস্তে আস্তে ওই সুপ্ত বাসনাটা তৈরি হয়, যদি এটা কেউ পড়ে তাহলে তার কেমন লাগবে। সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আমারও জন্মেছিল মনের ভিতরে, যদি কেউ এটা পড়ে কেমন লাগবে, ভালো লাগবে কিনা। তো এরই মাঝখানে বেশ কিছু পত্র পত্রিকায় মানে ওই একটি লেখা দেওয়া, শারদের সংখ্যা বা নববর্ষ সংখ্যা, এই হিসাবে আমার কাছে একটু আধটু মানে আসতে থাকে যে একটু পাঠালে ভালো হয়। তো ওই ছোটোখাটো লেখা আমি দিতে শুরু করি, এবং তারপরেই আমার কাছে আমার প্রকাশক বার্তা প্রকাশন থেকে কল আসে যে এরকম একটা তোমার যে এবারে ততদিনে প্রায় সবার কাছে আমার সোশ্যাল মিডিয়ার থ্রুতে বলো বা আমার কাজের থ্রুতে জেনে গেছে প্রায় সকলেই যে আমি একটু লোকসংস্কৃতি নিয়ে কাজ করতে ভালোবাসি। এবং তার আগে ওই যে বললাম পত্রপত্রিকা লেখা, ওখানে আমি লোকসংস্কৃতি বিষয়ে কি লেখাপত্র পাঠাতাম। তো সেখান থেকে কল আসে যে এরকম কোনো কাজ কি করা যেতে পারে। তো তখন আমি নিজেই বলি, যেরকম আমার লোকনৃত্য নিয়ে একটা কাজ আমি করছি, তখন আমি করছিলাম যে তখন কিন্তু নিজের জন্যই করছিলাম, যে কেউ পড়বে, পাবলিশ হবে সেই জন্য নয়, নিজের ভালো লাগার ক্ষেত্রেই শুধু ওই দিকটা দিয়েই করছি। তো তখন আমি নিজেই বলি যে এইরকম একটা কাজ করছি, এটা কি হতে পারে? তো তখন তারা বলে নিশ্চয়ই, কেন নয়। তো পাণ্ডুলিপি পাঠাই, তখনও পুরোটা তৈরি হয়নি, সত্যি কথা, যেটুকু তৈরি হয়েছে সেটুকু দিই, তাদের ভালো লাগে। তখন বলা হয় যে না, তাহলে বাকি কাজটা কমপ্লিট করে আমরা প্রকাশ করব। তো এর পিছনেও একটা গল্প আছে। বইটা আমি পাণ্ডুলিপি মানে আমার একটা ব্যাপার আছে যে পুরো কাজটা যদি আমার নিজের পছন্দ মতো না হয় তাহলে আমি নিজের থেকে স্যাটিসফাই হই না। তো আমার কাছে কিন্তু কলটা এসেছিল প্রায় ডিসেম্বর নাগাদ করে, এবং তো সে বছর ফেব্রুয়ারিতে বইমেলা। তো ওই 2 মাস হাতে আমার কাছে রয়েছে, 2 মাসও নয়, মানে যেহেতু বইমেলার কাজ অনেক তাড়াতাড়িতে শুরু হয়ে যায়। তো আমি প্রায় জানুয়ারি মাঝামাঝি করে আমি পাণ্ডুলিপি পুরো শেষ করে দিতে পেরেছিলাম প্রকাশককে, এবং প্রকাশক সেই পাণ্ডুলিপি কিন্তু বইমেলায় এনে দিয়েছিলেন বই হিসাবে। এবং তারপরে যে বিপুল সাফল্য আমি পেয়েছি তোমাদের জন্য, সেটা আলাদা করে বলার কিছু নেই। প্রায় নতুন একজন লেখিকা, যার লেখা তোমরা পড়েছো, ভালো লেগেছে। এবং আমি এখানে আরেকটা বলছি, যেহেতু এটা গত বছর বইমেলার একজন পাঠক আমার বই নিয়ে গেছিলেন, এবছর খুঁজে খুঁজে তিনি এসেছেন অন্য একটি স্টলে। এই বছর আমার অন্য প্রকাশন থেকে বই বেরিয়েছে, তো সেখানে এসে উনি আমায় দেখতে পেয়ে আমাকে বলছে, তোমাকে আমি খুঁজছিলাম, বিশ্বাস করো আমি গত বছর তোমার লোকনৃত্য নিয়ে গেছিলাম বইটা, তুমি এবারে কোনো বই বের করোনি, আমি তোমার লেখা নিতে এসেছি। তখন এবছরের আমার বই কলকাতার কালীকথা তিনি উল্টে পাল্টে দেখেন, এবং সেই বইটিকে তিনি সঙ্গে করে নিয়ে যান। তো কোথাও গিয়ে এই পাওয়াগুলো না মনে হয় দিনের শেষে যতই ক্লান্তি থাকুক, মনে হয় না আর একটু লিখি, আরও একটু কাজ করি, হয়তো এই ভালো লাগাগুলো আরো দ্বিগুণ করে আমার কাছে ফিরে আসবে। আচ্ছা, এই কালীকথা তোমার যে বইটা প্রকাশ পেয়েছে, সেই বিষয়টাও তো খুব ইন্টারেস্টিং, যে কলকাতার বিভিন্ন যে কালী মন্দির রয়েছে তার যে ঐতিহ্য, তার যে ইতিহাস, সেটা নিয়ে লেখা। তো এই কাজটা করতে গিয়ে কলকাতার কোন কালী মন্দির সম্পর্কে জেনে তোমার সব থেকে বেশি ভালো লেগেছে? দেখো, কালীকথা নামটার মধ্যে আমার যখন মানে এই বিষয়ে আসছি, তার আগে আমি একটা কথা ছোট্ট করে বলি। বইটা যখন নাম ঠিক হবে, ভাবা হয় কি নাম হবে, তখন কলকাতার কালীকথা অনেক মানে ভেবে চিন্তে এই নামটা আসে। এবং তারপরে আমি যখন পাণ্ডুলিপিটা পুরো কমপ্লিট হয়ে যায়, যখন দিই, তার আগে ঘুরে ঘুরে সব মন্দিরগুলো দেখা, ছবি তোলা, যেহেতু বইয়ের পিছনে ছবিও যায়, তো সেই বিষয়টা। এবং যখন গিয়ে সেখানের যারা পণ্ডিত পুরোহিত রয়েছেন তাদের সঙ্গে কথা বলছি যে কী ইতিহাস রয়েছে না হয়েছে, হয়তো অন্য কোনো বইয়েও সেটা লেখা রয়েছে, সেটা পড়ছি, তখন গিয়ে আমার মানে প্রত্যেক কটা মন্দিরেরই তো আলাদা ইতিহাস রয়েছে, তবুও কোথাও গিয়ে আমার ভালো লেগেছে বেশ কিছু মন্দির। সেখানে 3টে নাম আমি বলছি। একটা হচ্ছে ছানাকালী, মনোহর ডাকাতের ছানাকালী, দক্ষিণ কলকাতার। একটা হচ্ছে আমাদের উত্তর কলকাতা বলা চলে বা মধ্য কলকাতা, সেটা হচ্ছে বড়বাজারের পোস্তা এলাকার পুটেকালী। এবং আমাদের হচ্ছে শ্যামবাজারে, বাগবাজারে হচ্ছে গিন্নিমা, বলা হয় কলকাতার গিন্নিমা, এবং এই নামটা দিয়েছিলেন গিরিশ ঘোষ। এই নামটা তিনি দিয়েছিলেন কলকাতার গিন্নিমা। তো সেই মন্দিরে সিদ্ধেশ্বরী মা কালী রয়েছেন। তো সেই মন্দিরে গিয়ে কিন্তু
এই তিনটে মন্দিরে কোথাও গিয়ে আলাদা করে আমার মনে হয়েছিল না হয়তো আমি কানেক্ট করতে পারছি নিজের সঙ্গে, আলাদা করে ভালো লাগছে। আমি প্রায় মানে বাকি যেগুলো হয়েছে আমি গেছি, কাজ করেছি, দেখেছি, চলে এসেছি। আমি কিন্তু এই তিনটে মন্দিরে গিয়ে মানে প্রায় 1 ঘন্টা 30 মিনিট মতো আমি শুধু বসে দেখেছি কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, মানে মায়ের মূর্তি কেমন। পুটে কালীর কথাই যদি বলি, মা এইটুকু। তো ছানা কালীও মা ছোট্ট, যেহেতু ছোট তাই বাচ্চা হিসাবে পুজো করা হয়, তো তাই জন্য মায়ের নাম ছানা কালী, ছোট। তো সেই মন্দিরগুলোর কথা মানে আমার নিজের খুব প্রিয়। আচ্ছা, আর ইতিহাসের দিক থেকে যদি একটা মন্দিরের গল্প একটু শোনাও। ইতিহাসের দিক থেকে একটা মানে সেক্ষেত্রে মজার একটু যদি বলি, মানে একটু ইতিহাসও রয়েছে, মজাও রয়েছে। তুমি একটু আগে আমার কাছে একটা কথা বলছিলে যে আমাদের চায়না টাউনে চীনা কালী মায়ের কথা, যে ওখানে চাউমিন প্রসাদ দেওয়া হয় নাকি। এটা আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে অনেকেই দেখেছি, কিন্তু এটা সত্যি নয়। সত্যিটা হচ্ছে মাকে কখনোই চাউমিন প্রসাদ দেওয়া হয় না। একদিন কি হয়েছিলেন, একজন ভদ্রলোক মন্দিরের সামনে, তাও বহু বছর আগে, মন্দিরের সামনে চাউমিন বিতরণ করছিলেন, এবং সেখানে রাস্তায় যারা যাচ্ছেন, যারা রয়েছেন, যারাই যাচ্ছেন, তারা ভেবেছিলেন হয়তো মায়ের প্রসাদ বিতরণ করা হচ্ছে। সেখান থেকে সবার একটা ধারণা হয়ে গেছিল, মুখে মুখে রটে গেছিল যে মাকে চাউমিন প্রসাদ দেওয়া হয়। তো না, মাকে চাউমিন প্রসাদ দেওয়া হয় না, সেইটা হচ্ছে আলাদা একটা গল্প। বেশ। আচ্ছা, একই সঙ্গে লেখালেখি, তারপর বেতার সম্প্রচারকের কাজ আর পড়াশোনা, তিনটে বিষয় একসাথে ব্যালেন্স করছো কিভাবে? দেখো, যে ব্যালেন্সের কথা তুমি বললে, ব্যালেন্স আমরা তখন করি যখন কোনো কাজ আমাদের ভালো লাগে না বা জোর করে করতে হয়। কিন্তু এই তিনটে কাজই আমার বড় পছন্দের। কারণ পড়াশোনার ক্ষেত্রে যদি বলি, আমি হিউম্যান ফিজিওলজিতে এমএসসি করছি, তো সেটা আমার খুব পছন্দের জায়গা, সাবজেক্ট, কারণ আমি সেটা নিয়ে এগিয়েছি। লেখালেখিও আমার খুব পছন্দের নিজের। আর বেতার সম্প্রচারক তো মানে এটা তো আলাদা করে বলার কিছু রাখেই না, কারণ ওই যে ভালো লাগা, তিনটেই খুব নিজের কাজ, নিজের ভালোবাসার কাজ। তো ভালোবাসাকে আমরা কি হয় মানে আলাদা আলাদা সময় দিতে হয় না। কোথাও গিয়ে আমার মনে হয় তিনটে একে অপরের সঙ্গে মিশে গেছে আমার। যে পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার সময় যে আমি বাকি কাজ করতে পারবো না এমন নয়। মানে হয়তো আমি পড়তে বসেছি, আমার একটা সময়ের পরে ভাল লাগছে না, অবসরটা তো কেউ গান শুনে কাটায়, কেউ সিনেমা দেখে, তো আমার মনে হয় তখন একটু কিছু লিখে ফেলি, একটু কিছু পড়লে হয়তো সেটা নিয়ে ভালো কাজ করতে পারবো। তো ওই হচ্ছে আমার অবসরের জায়গাটাই ওটা। তো যখন ওই তিনটে মিলেমিশে ভালোবাসার জায়গা এক জায়গায় চলে এসেছে, আলাদা করে ব্যালেন্স আমাকে কিছু করতে হচ্ছে না। এখন আর কি স্বপ্ন রয়েছে? এখন আর স্বপ্ন বলতে দেখো, আপাতত প্রায় আমি তো বড় হয়ে গেছি, তো এবার কিছুটা নিজের পায়ে প্রপার যে দাঁড়ানো, সেই দাঁড়ানোর জায়গাটাও চলে এসেছে। তো ইচ্ছে আছে পরবর্তীকালে অধ্যাপনা করার, আমার পছন্দের বিষয়টা নিয়েই অধ্যাপনা করার। তো সেই দিকেই একটু একটু করে এগোচ্ছি। আর তার সঙ্গে লেখালেখি বলতে গেলে আসছে শারদে একটি বই বেরোবে, এছাড়া বইমেলায় একটি বইয়ের কাজ মানে কথা হয়ে রয়েছে, সেটার কাজ চলছে। এবং ইচ্ছে আছে যাতে যতদিন নিজে কাজটা ভালোবেসে করতে পারবো, ততদিন যেন করে যেতে পারি, যাতে আমার কলম না থামে, যাতে আমার গলা মানে আমার শব্দ কখনো যেন আটকে না আসে। তো এই সবটা নিয়ে যেন আমি থাকি, আমি ভালো থাকি, ব্যাস, আর বাকি সবাই ভালো থাকে। তোমার মতোই তো আরো অনেক মেয়েরা রয়েছে যারা তাদের লড়াইটা লড়ছে, তাদের জন্য কি বার্তা দেবে একদম সংক্ষেপে? তাদের জন্য বলার যে দেখো, তোমরা যেটা ভালোবাসছো নিজে করতে, সেটাই করো। তোমার যদি মনে হয় তুমি গান নিয়ে পড়াশোনা করতে ভালোবাসবে, তোমার পছন্দের জায়গা সেটা, তুমি গান নিয়ে এগো। তোমার যদি মনে হয় তুমি আঁকা নিয়ে পড়াশোনা করতে ভালোবাসবে, তুমি সেটা নিয়ে এগো। তোমার যেটা ভালো লাগবে, তুমি যেটা ভালোবাসো সেটাই করো। পাশে কাউকে দেখে যে ও আচ্ছা ওটা করছে আমি ওটা করে নিই, সেটা নয়। যেটা ভালো লাগবে সেটা করো, নিজের জীবনে নিজে ভালো থাকো, খুশি থাকো, আনন্দে থাকো, আর আনন্দে কাজ করো। তো এটাই বলবো, এর থেকে বেশি আর বলার কিছু নেই। দেখবে সময়টা সুন্দর হয়ে গেছে, তোমার ভবিষ্যৎ সুন্দর হয়ে গেছে, তুমি ভালো আছো। অনেক ধন্যবাদ সম্পূর্ণ আমাদের বিজয়িনীতে আসার জন্য এবং এতটা সময় দেওয়ার জন্য। তোমাদেরও ধন্যবাদ, নমস্কার। ঠিক যেমনটা সম্পূর্ণ বলল যে ভালো লাগাকে সঙ্গে করে এগিয়ে যাও, সাফল্য আসবেই।
আজকের মতো বিজয়িনীর অনুষ্ঠান এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেটিভি বাংলা। নমস্কার।